আবু জাফর ওবায়দুল্লাহর রচিত আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি বাঙালি মানুষের সর্বাঙ্গীন মুক্তির একটা দৃপ্ত ঘোষণা। এই লাইনটা পড়ে আসলে আমি কি বুঝতেছি একটু কঠিন মনে হচ্ছে, সহজ ভাষায় বলি, টেনশন করো না। মূলত এই কবিতাটি হচ্ছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস এবং সংগ্রাম করে যে বেঁচে থাকা, লড়াই করে টিকে থাকার ইতিহাস, সেই বিষয়গুলো কবি মূলত এই কবিতাটিতে উল্লেখ করেছেন। কবিতা এবং সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি এখানে নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা এবং এরই মতো আরও নানা অনুষঙ্গের কথা, যেগুলা একটা একটা করে কিন্তু কবি বিশ্লেষণ করেছেন। কবি বলার চেষ্টা করেছেন যে বাংলার মুক্তির সাথে, বাংলার মানুষের মুক্তির সাথে, বাংলা মানুষের সংগ্রামের ইতিহাসের সাথে কিভাবে এগুলা জড়িত, কিভাবে এগুলা বিভিন্নভাবে প্রভাবিত করেছে। শুধুমাত্র তাই না, কবি জানেন মুক্তির জন্য পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ। আর সেই যুদ্ধে যখন মানুষ যায় তখন কিন্তু তাদেরকে স্বাভাবিকভাবে তার প্রিয়জন অর্থাৎ মা, বাবা, ভাই, বোন সবাইকে রেখেই চলে যেতে হয়। কিন্তু তারপরও তারা কেন যান? তারা যান তাদের প্রিয় মানুষগুলাকে মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, প্রিয় মানুষগুলা যেন ভালো থাকতে পারে সেই জন্য। এই জন্য যদি জীবনও দিয়ে দিতে হয়, আমাদের পূর্বপুরুষরা দিয়ে এসেছেন না, খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের মুক্তিযুদ্ধের কথাও যদি আমরা চিন্তা করি, আর যারা শহীদ হয়েছেন তারা কি আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য শহীদ হয়েছেন না? তো ঠিক একইভাবে মুক্তিযুদ্ধ তো আমি জাস্ট আমাদের একটা ইনসিডেন্টের কথা বললাম, বাংলাদেশের ইনসিডেন্টের কথা বললাম, কিন্তু সমগ্র বাংলার ইতিহাস যদি তুমি দেখো, তুমি দেখবা যে এরকম অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেকভাবে কিন্তু বাংলার এই যে জাতি, আমরা জাতি হিসেবে আজকের স্থানে আসতে পেরেছি, সেটার জন্য অনেক সংগ্রাম আমাদেরকে করতে হয়েছে, অনেক লড়াই আমাদেরকে করতে হয়েছে। এই কবিতার শুরুতে তিনি তার পুত্রের উদ্দেশ্যে, মানে তার পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে লাইনটা দিয়ে শুরু করেছেন। কি লাইন বলেছেন? আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, আমি তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। দেখেন, এইখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। এখানে কবিতায় কবি মূলত তার পরবর্তী প্রজন্মের কাছে তার পূর্বপুরুষদের অর্থাৎ বাঙালির পূর্বপুরুষদের বীরত্বের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। কবির যে পূর্বপুরুষরা ছিলেন তারা ছিলেন ভূমিজীবী অনার্য শ্রেণীর লোক এবং পরবর্তীতে এই আর্যদের আক্রমণে পরাজিত হয়ে তারা জীবন বাঁচানোর তাগিদে বিভিন্ন সময় দীর্ঘদিনের বসতি ছিল সেগুলো তাদেরকে পরিত্যাগ করতে হয়, নতুন স্থানে গিয়ে তাদেরকে বসতি স্থাপনের চেষ্টা করতে হয়। সেই সময় তাদেরকে অনেক বন জঙ্গল, অনেক ধরনের প্রতিকূলতা অতিক্রম করতে হয়, কিন্তু কোনোভাবেই আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা কিন্তু থেমে থাকেনি, যে কারণে আমরা বর্তমান বাঙালি সভ্য সমাজে বা বাঙালি সভ্য জাতি হিসেবে আমরা কিন্তু রূপান্তরিত হতে পেরেছি। এবং সেটি না, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে বলা হয়েছে একটা লাইন, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এটা অনুধাবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই লাইনটা মূলত কেন বলা হয়েছে? কারণ আমাদের পূর্বপুরুষেরা অনেকভাবে নির্যাতিত হয়েছেন, তারা কৃতদাস হিসেবে অনেক সময় কাজ করেছেন, যে কারণে কৃতদাসদের উপর যেই পরিমাণ নির্যাতন অত্যাচার করা হয়, তাদের পিঠে চাবুকের বাড়ি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে উপর যে অমানবিক নির্যাতনটা করা হয়েছে, তাদেরকে যে নিপীড়নটা করা হয়েছে, সেই বিষয়টাও কিন্তু কবি আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতাটিতে বুঝাতে চেয়েছেন। কবি আরেকটা বিষয় বলেছেন যে তার যে পূর্বপুরুষরা ছিল সেই সময় কি সাহিত্য ছিল না? সেই সময়ও সাহিত্য ছিল। তার পূর্বপুরুষেরাও কবিতার কথা বলতে পারতেন, তার পূর্বপুরুষরাও কিন্তু কবিতা শুনতেন এবং যেই কারণে কবিতা সেই সময়ও ছিল এবং কবিতা তাদের বা কবিতা বা সাহিত্যকর্মগুলা তাদের মুক্তির জন্য, তাদের বিভিন্ন সময় লড়াইয়ের জন্য কিন্তু অনেক সাহায্য করেছে, অনেক উদ্দীপনা যোগানোর চেষ্টা করেছে। আমরা একটা সহজ এক্সাম্পল দিতে পারি। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি না যে অনেক সাহিত্যিকরা, অনেক কবিরা অনেকভাবে কিন্তু গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন। কেন? তারা হয়তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তারা তাদের সাহিত্যকর্মের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন,
জানিয়েছে, যেই প্রতিবাদগুলা, যে সাহিত্যকর্মগুলা, যে গানগুলা আমাদের মানুষকে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, সাহস জুগিয়েছে, তাই না? তো কবি বলতে চেয়েছেন তার পূর্বপুরুষরা যখন যুদ্ধে গিয়েছে, তার পূর্বপুরুষরাও কবিতা শুনতেন, তার পূর্বপুরুষদের সময়ও কবিতা ছিল অন্যতম সাহস বা অনুপ্রেরণা জোগানোর মাধ্যম হিসেবে কাজ করত। এই বিষয়টাও কিন্তু আমরা এই কবিতাটিতে দেখতে পেরেছি। দেখেছি যেহেতু ভূমিজীবী অনার্য শ্রেণীর লোক ছিলাম, আর্যদের আক্রমণে আমরা অন্যান্য জায়গায় স্থানান্তরিত হয়েছি, আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ানক পথ অতিক্রম করতে হয়েছে, বনে জঙ্গলে গিয়ে আমাদের পূর্বপুরুষদের বসবাস করতে হয়েছে। এই সময়গুলোতে অনেক হিংস্র পশু পাখির আক্রমণ করতে শিকার হতে হয়েছে, কিন্তু তারপরও আমাদের পূর্বপুরুষরা থেমে থাকেন নাই। এই কারণে আমাদের পূর্বপুরুষরা যে বীর, সেই কথাটা কিন্তু কবি তার পরবর্তী প্রজন্মের কাছে জানানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে পরের পার্টটুকু বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কবি একটা কথা বলেছেন যে কবিতা শুনতে হবে, কবিতা জানতে হবে, এবং একই সাথে বলেছেন যে কবিতা শুনতে, জানতে এবং বুঝতে হলে প্রয়োজন হবে একটা রোমান্টিক মনের, একটা সৃজনশীল প্রতিভাযুক্ত মনের, যেখানে তুমি হয়তো কবিতাটা শুনতে জানবা, কবিতাটা শুনে সেটার মূল ভাবটা উপলব্ধি করতে পারবা, মূল ভাবটা তুমি হয়তো বুঝতে পারবা। এবং শুধুমাত্র সেটাই না, কবি বলতে চেয়েছেন যেই মানুষটার মধ্যে এই কবিতা শোনার মানসিকতা আছে, অর্থাৎ রোমান্টিক এবং মুক্ত চিন্তা করার শক্তি আছে, সেই মানুষটা কখনোই মানসিকভাবে পরাধীন থাকতে পারে না। অর্থাৎ মানসিকভাবে তারা স্বাধীন হবে, মানসিকভাবে তারা মুক্ত হবে, এবং এইটাই তো আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মান বোধের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এই বিষয়টিও কিন্তু আমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে চলে এসেছে। কবি আরো বলেছেন যে কবিতা না জানলে তুমি মাছের সাথে খেলা করতে পারবা না, তুমি অনেক ধরনের অনুভূতি বুঝতে পারবা না, তোমার ভালো লাগবে না। সো এই সকল বিষয় কিন্তু এসেছে। এবং শুধুমাত্র তাই না, কবি একটা কথা বলেছেন যে যে জমি চাষ করবে, অর্থাৎ যে কষ্ট করে ফসল ফলানোর জন্য রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, তার ফলাফলটা তো ভালোই হবে, তাই না? তো কবি বলেছেন যেই এই কষ্ট করে জমি চাষ করে, জমি দেখবা যে শস্যের সম্ভার দিয়ে তাকে সমৃদ্ধ করবে। যে নদীতে মাছের পালন করবে, প্রবাহমান নদী, তাকে মাছের বংশবৃদ্ধি ঘটানোর মাধ্যমে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করবে, মায়ের আশীর্বাদ তাকে কিন্তু দীর্ঘায়ু করবে। কারণ এখানে মায়ের আশীর্বাদের কনসেপ্টটা কেন এসেছে? কারণ হিন্দু ধর্মে তো গাভীকে গোমাতা হিসেবে চিন্তা করা হয়। সো ওই কনসেপ্ট থেকে এখানে এই জিনিসটা বলা হয়েছে। এবং আমাদের পূর্বপুরুষদের এই ইতিহাসটা আমরা দেখেছি, যখনই দেশের প্রয়োজন হয়েছে, দেশের মানুষের প্রয়োজন হয়েছে, তারা কিন্তু যুদ্ধে যেতে দেশের প্রয়োজনে কখনোই কার্পণ্যবোধ করেননি। নিজের জীবনটা দিয়ে হলো তারা চেষ্টা করেছেন দেশের জন্য ভালো কিছু করার, দেশের জন্য সংগ্রাম করার, দেশের জন্য লড়াই করার। তো কবি একদম লাস্টের দিকে গিয়ে এটাই বলার চেষ্টা করেছেন যে জাতীয় জীবনে যদি কখনো এরকম ধরনের কোনো ক্রান্তি লগ্ন আসে, কখনো প্রবলেম আসে, তখন কবির যে পরবর্তী প্রজন্ম, তারা কি তার পূর্বপুরুষদের মতো সংগ্রামের কথা, স্বাধীনতার কথা বলতে পারবে কিনা, এই একটা সন্দেহ করে কবি কিন্তু এই কবিতাটা শেষ করেছেন। তো এখানে 3টা প্রজন্মের উল্লেখ আছে কবিতাটার মধ্যে। ফার্স্টে হচ্ছে কবির পূর্বপুরুষরা, বাঙালির পূর্বপুরুষরা, এরপর হচ্ছে কবি, এরপর হচ্ছে কবির পরবর্তী প্রজন্ম। সো এই লাস্টের পার্টটা অনেক ইম্পর্টেন্ট, সো একটু ভালো মতো বোঝো। সো কবি বারবার বলার চেষ্টা করছেন যে আমার পূর্বপুরুষেরা তো আমাকে একটা সুন্দর বাঙালি জাতিতে পরিণত বা রূপান্তরিত করতে সাহায্য করেছে। যখনই সংগ্রাম করার প্রয়োজন পড়েছে তখন সংগ্রামে করেছে, যুদ্ধ করা প্রয়োজন পড়েছে, যুদ্ধ করেছে। কবির একটা চিন্তা হচ্ছে যে পরবর্তীতে যদি দেশের কোনো ক্রান্তিলগ্ন, মানে দেশের কোনো সমস্যা হয়, দেশের যদি কোনো যুদ্ধ পরিস্থিতি হয়, তখন কি আমাদের পূর্বপুরুষদের মতো আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীনতার কথা বলতে পারবে? এই প্রশ্নটা করে কবি মূলত আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি শেষ করেছে। আশা করি বুঝতে পেরেছো না? খুবই সহজ একটা জিনিস, কিন্তু এই কিছু কনসেপ্টের মধ্যে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো হয়। সো যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা অফকোর্স তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যেন যে কোনো ভিডিও আসলে তুমি সবার আগে প্রস্তুতি নিয়ে ফেলতে পারো। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই তুমি তোমার ব্যাচটা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।